আজকের প্রথম খবরটা হলো সংখ্যাগুরুদের কথা মাথায় রেখে দেশে আইন কার্যকর হয় বললেন বিচারপতি শেখর। এটা হিন্দুস্তান, সংখ্যাগুরু হিন্দুদের ইচ্ছেমতোই দেশ চলবে, এই বক্তব্য কোনো বিজেপি নেতা বা উগ্র হিন্দুত্ববাদীর নয়। বড়া সভায় দ্বিধাহীন কণ্ঠে একথা বললেন এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতি। যোগীরাজ্যের প্রয়াগরাজে ছিল বিশ্ব হিন্দু পরিষদের একটি সভা। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই বিচারপতি। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের সভায় বক্তব্য রাখেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব। প্রয়াগরাজের সভায় উপস্থিত ছিলেন দীনেশ পাঠক নামের আরও এক বিচারপতি। সেখানে নিজের বক্তব্যে বিচারপতি শেখর কুমার যাদব বলেন, দেশে আইন কার্যকর হয় সংখ্যাগুরুদের কথা মাথায় রেখে। একটি পরিবার বা সমাজের আঙ্গিকে ভাবুন যা সংখ্যাগুরুকে সুবিধা দেয় এবং খুশি করে, সেটাই দেশের আইন হিসাবে গ্রহণযোগ্য। এরপরেই তিনি বলেন, দ্বিধাহীনভাবে বলছি, এটা হিন্দুস্তান, সংখ্যাগুরুদের ইচ্ছেমতোই দেশ চলবে। সরাসরি মুসলিম শব্দটি প্রয়োগ না করলেও বিচারপতি বলেন, একাধিক বিয়ে করা, তালাক প্রথা হালাল মেনে নেওয়া যায় না। বিচারপতি যাদবের বক্তব্য, আপনি যদি বলেন আমাদের আইনে অনুমোদন আছে, তথাপি এটা মেনে নেওয়া যায় না। শাস্ত্র বা বেদে যে নারীকে দেবী হিসেবে ব্যাখ্যা করা হয়েছে তাকে অপমান করা যায় না। কেউ করলে সহ্য করা হবে না। কারো অধিকার নেই 4-5টা বিয়ে করার, 3 তালাক দেওয়ার। তিনি যোগ করেন, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহের মতো খারাপ জিনিস ছিল, তবে রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিত্ব তার সমাপ্তি ঘটিয়েছেন। উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব আগেও বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছেন। 2021 সালে তিনি দাবি করেছিলেন একমাত্র গরুই সেই প্রাণী যে অক্সিজেন ছাড়ে। সেবার গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবিও তুলেছিলেন তিনি। এবার প্রকাশ্যে হিন্দুত্বের গুণ গাইলেন। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলায় শুক্রবার আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় চলতি বছর আসাম হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় 75% নম্বর নিয়ে পাশ করা ছাত্রছাত্রীদের 13 ডিসেম্বর শুক্রবার আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হবে। শ্রীভূমি করিমগঞ্জ জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক জানিয়েছেন, শুক্রবার শ্রীভূমি করিমগঞ্জ শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা আয়ুক্ত, জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক, বিশিষ্ট নাগরিক ও শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন। এতে জেলায় 75% বা তার ঊর্ধ্বের নম্বর নিয়ে পাশ করা ছাত্রছাত্রীদের শুক্রবার সকাল 11টায় নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের একজন বরিষ্ঠ শিক্ষককে দায়িত্ব দিয়ে অনুষ্ঠানে পাঠাতে বলা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, ভারতের চাপে পদক্ষেপ নিতে বাধ্য হলো ইউনূস সরকার। হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় গ্রেফতার 70 জন। অবশেষে অপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা মেনে নিল বাংলাদেশ সরকার। সে দেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার সহ ভারত বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের পর্যালোচনা করতে সোমবার একদিনের সফরে ঢাকা গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পররাষ্ট্র সচিবের সঙ্গে। সেই বৈঠকে বিক্রম জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা বরদাস্ত করবে না ভারত। অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে সদর্থক পদক্ষেপ গ্রহণ করুক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতের বিদেশ সচিবের সফরের 24 ঘন্টার মধ্যেই ইতিবাচক বার্তা দিতে চাইল ইউনূস সরকার। হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে ইতিমধ্যেই দরপাকড় শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় ইউনূস প্রশাসনের মুখ্য প্রেস উপদেষ্টা মোহাম্মদ শফিকুল আলম ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক বৈঠক করে জানালেন, গত 5 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত তদন্তে নেমে মোট 70 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ধরনের ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে আরও তথ্য সংগ্রহ চলছে। গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে। বুধবারের মধ্যে নতুন মামলার তালিকা চূড়ান্ত হবে এবং এ বিষয়ে বিস্তারিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো, পাকিস্তানের পরমাণু বোমা
তুমাদের প্রকাশ্যে বাংলাদেশকে উস্কানিমূলক বার্তা পাক ধর্মগুরুর। ভারত নয়, পাকিস্তান এখন বাংলাদেশের বন্ধু। এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্যের বার্তা দিল পাকিস্তান। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়েই এক পাক ধর্মগুরু প্রকাশ্যে বাংলাদেশকে এই বার্তা দিয়েছেন। পাকিস্তানের এক কট্টরপন্থী ধর্মগুরু বলেন, বাংলাদেশের ভাইদের বলছি, পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের। কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেওয়া হবে, হাত তুললে হাত ভেঙে দেব। তিনি আরও বলেন, আজ আমরা আমাদের বাঙালি ভাইদের জবাব দিচ্ছি, কারোর সাহস থাকলে চোখ উঠিয়ে দেখুক। এমনকি পাকিস্তানে দাঁড়িয়ে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানও তুলেন ওই ধর্মগুরু। যদিও বিগত কয়েকদিন ধরেই ভারতের নানা অংশ দখলের কথা শোনা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান ও ধর্মগুরুদের মুখে। কখনো কলকাতা সহ উত্তর পূর্ব ভারত দখলের হুমকি দিয়েছে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানরা। আজকের পরবর্তী খবরটি হলো, বৃহস্পতিবার আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি। পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমবার গৃহ জেলা শ্রীভূমি করিমগঞ্জে আসছেন আগামী 12 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। এদিন রাজ্যের মৎস্য, পশুপালন সহ অন্যান্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বিরাট র্যালি করে শ্রীভূমি করিমগঞ্জ জেলাতে স্বাগত জানাবেন জেলা বিজেপির নেতাকর্মীরা। এ মর্মে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে কিভাবে স্বাগত জানানো হবে বিস্তারিত তুলে ধরলেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, করিমগঞ্জের নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ণ অভিনন্দন জানিয়ে পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এই স্বাগত র্যালি অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছেন জেলা সভাপতি। আজকের পরবর্তী খবরটি হলো, কচুদরমে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। সুনাই কচুদরমে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মঙ্গলবার সন্ধ্যা রাতে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় আখতার হোসেন লস্করের ঘর। আগুন লাগার পর স্থানীয়রা দৌড়ে এসে নেবানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। সুনাই থেকে ছুটে এসে দমকল ইঞ্জিন। এর আগেই ভস্মীভূত হয়ে যায় আবাস। জানা যায় বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডটি ঘটলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়ঙ্কর রূপ নেয় আগুন। আগুনের লেলিহানে নথিপত্র থেকে আবাসপত্র সবকিছু ছারখার করে দেয়। আজকের পরবর্তী খবরটি হলো, সনাতনী ঐক্যমঞ্চের উদ্যোগে প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত শিলচরে। সনাতনী ঐক্যমঞ্চের উদ্যোগে এক প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে শিলচরের ক্লাব রোডের এক হোটেলে। অনুষ্ঠিত সভায় বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবি এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। আজকের পরবর্তী খবরটি হলো, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু এজিপি নেতা সহ 2 জনের, আহত 2। সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে এজিপি নেতার। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন এজিপি নেতা বিপুল কৃষ্ণ দাস ও সূর্য তালুকদার। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। সোমবার গভীর রাতে বরপেটার মৌতুপুরীর 27 নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনায় আহত 2 জন হলেন হরিহর কলিতা ও কিশোর ঠাকুরিয়া। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরপেটার ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নিহতদের বাড়ি ভবানীপুরের সরুতপা গ্রামে। জানা যায়, বিপুল কৃষ্ণ দাসের নম্বর প্লেটবিহীন সাদা রঙের স্করপিও বাহনে 4 জন বরপেটা রোড হয়ে ভবানীপুর বাড়ি ফিরছিলেন। বরপেটা রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বরপেটা রোড থেকে যাওয়ার পথে মৌটুপুরিতে ডিভাইডারে একটি গাছে ধাক্কা মারে। দ্রুত গতিতে থাকা গাড়ি গাছে ধাক্কা মারায় ঘটনাস্থলে প্রাণ হারান বিপুল। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যুর কুলে ডলে পড়েন সূর্য তালুকদার। আজকের পরবর্তী খবরটি হলো, সিরিয়ার ভূমি ইসরায়েল দখলে, নিন্দা কাতার, ইরাক ও সৌদির। অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূমি ইসরায়েল দখল করার তীব্র নিন্দা করেছে কাতার, ইরাক ও সৌদি আরব। সিরিয়া জুড়ে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী বিপজ্জনকভাবে সিরিয়ার ভূমি দখল করে যাচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, দোহা মনে করে ইসরায়েলি অনুপ্রবেশে একটি বিপজ্জনক ঘটনা এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের উপর নির্লজ্জ আক্রমণ এবং সেই সাথে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন। কাতার আরও জানায়, ইসরায়েলের সিরিয়ার ভূমি দখল এই অঞ্চলকে আরও সহিংসতা ও উত্তেজনার দিকে ঠেলে দেবে। গত রবিবার বাশার আল আসাদ সরকারের পতনের পরই সিরিয়ার উপর হামলা শুরু করে ইসরায়েল। সৌদি আরবও সোমবার ইসরায়েলি পদক্ষেপের তীব্র সমালোচনা করে। তারা জানায়, ইসরায়েল অব্যাহতভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে, সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভূখণ্ডগত অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে।
আজকের পরবর্তী খবরটি হলো ভারতের জলবাগে ঢুকে পড়া দুটি বাংলাদেশি ট্রলার সহ আটক 78 জন মৎস্যজীবী। ভারতের জলবাগে ঢুকে পড়া দুটি বাংলাদেশি ট্রলার সহ অন্তত 78 জন মৎস্যজীবীকে আটক করা হলো। তারা ভারতের জলবাগে এসে মাছ ধরছিল বলে অভিযোগ। এরপরই অপারেশনে নামে ভারতীয় উপকূলবর্তী বাহিনী। ওই দুই বাংলাদেশি ট্রলারকে আটক করা হয়। জানা গিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ভারতের জলসীমা বরাবর টহল দিচ্ছে। তখনই ওই দুটি ট্রলারের গতিবিধি নিয়ে সন্দেহ জাগে। এরপরই অবৈধভাবে ভারতের জলভাগে মাছ ধরার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। এফবি লাইলা 2 ও এফবি মেঘনা 5 নামে ওই ট্রলার দুটিকে আটক করা হয়েছে। সেই ট্রলারে ছিলেন 78 জন মৎস্যজীবী। কেন তারা ভারতের জলভাগে এসে মাছ ধরছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।